শিকারীকে শিকার করার জন্য পাহাড় অবধি পৌঁছে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ রায়ের হানিমুনে হঠাৎ করেই উপস্থিত হলো গিয়ে নীলুর দিকে। নীলু বলতে থাকে, কি ব্যাপার দিদি ভাই, তুই আমাকে দেখে চমকে গিয়েছিস নিশ্চয়ই, কিন্তু কি করবো বল, আমার মন মানছিল না। কেন জানি না আমার মনটা অনেক বেশি খারাপ লাগছিল। কেন জানি না আমারও অনেক ইচ্ছে করছিল যে পাহাড়ে আমি ঘুরতে আসি। তার জন্য আমি আর নিজের মনকে বেঁধে রাখতে পারলাম না, বিধেই তোদের একটা কাবাব মেয়ে হাড্ডি হওয়ার জন্য এখানে চলে এলাম। ওদিকে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, জানিস তো ভালোই হয়েছে তুই এখানে এসেছিস, কেননা আমাদের না একে অপরের সাথে একা একা না ভালো লাগছিল না। তুই এসেছিস, এবার আমাদের একবারে ট্রিপটা জমে ক্ষীর হয়ে যাবে। ওদিকে কথা বলা মাত্র নীলু বলতে থাকে, অবশ্যই দিদিভাই, খেয়ে জমে তো ক্ষীর হতেই হবে, নয়তো বা আমি আমার শিকারীকে কী করে শিকার করবো বলতো। আমি তো এখানে তোকে চিরতরে এখানে দাফন করার জন্য এখানে এসেছি। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ অবাক হয়ে নীলুর দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে না, আমি যেটা ভাবছি যদি সেটাই সত্য হয়ে থাকে তাহলে নীলু নির্ঘাত এখানে কোনো রকম কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। কারণ উদ্দেশ্য ছাড়া ও রায়ের পেছন পেছন তো এখানে আসার কথা না। কিন্তু যাই হয়ে যাক না কেন, রাইকে আমার নীলুর কাছ থেকে সাবধানে রাখতে হবে, কারণ এখানে অনেক পাহাড় আছে। আর এই পাহাড়েরকে উদ্দেশ্য করেই ও যদি এখানে এসে থাকে তাহলে ও নির্ঘাত এটাই চেষ্টা করবে যে রাই যাতে এই পাহাড় থেকে পা পিছলে পড়ে যায়। কিন্তু সেটা আমি কোনো মতেই হতে দেবো না। আমি এক সেকেন্ডের জন্য আমার চোখ থেকে আড়াল করবো না রাইকে। ওদিকে রাইকে বারবার করেই অনির্বাণ সাবধান করতে থাকে আর বলতে থাকে যে দেখো রাই, তুমি তোমার বোনকে ক্ষমা করে দিয়ে ওকে আরও একবার বিশ্বাস করেছো, কিন্তু আমি আর এটা পারবো না, আমার পক্ষে এটা কোনো মতেই সম্ভব না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করো। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমার কেন জানি না মনে হচ্ছে যে হয়তো বা নীলু উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে। ও এমনি এমনি তোমার পেছন পেছন এখানে আসার কথা না, তুমি একবার ভেবে দেখো। তখন রাই বলতে থাকে যে অনির্বাণ, আমার মনে হয় যে তুমি বড্ড বেশি আমাকে নিয়ে কনসার্ন হয়ে গেছো, জানো তো। তার ফলে তুমি কোনো কিছু নর্মালি এখন ভাবতে পারো না। কিন্তু একটা জিনিস তুমি মাথায় রেখো যে নীলুকে আমি জন্ম থেকে দেখে এসেছি। হ্যাঁ আমি মানছি ও এখন যা কর্মকাণ্ডগুলো করেছে সেটা একদমই বেমানান হয়ে গিয়েছে, ওর ক্যারেক্টারের সাথে একদম যায় না। কিন্তু তাই বলে আর যাই হোক না কেন, ও আমার কোনো রকম কোনো ক্ষতি করার জন্য এখানে অবধি চলে আসবে না। ও এখানে এসেছে, ওর সত্যিই হয়তো বা মনটা খারাপ লাগছিল তার জন্য এসেছে। কেন তোমার ভালো লাগছে না? তাহলে বরঞ্চ বল, আমি ওকে বলে দিই যে ও না হয় অন্য কোথাও চলে যাক। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমি বুঝতে পেরে গেছি যে এখন কোনো কিছু যদি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলি তখন রাই হয়তো বা আমাকেই ভুল বুঝতে পারি। কিন্তু যাই হয়ে যাক না কেন, নীলুর মতন একটা সাংঘাতিক মেয়েকে আমি কোনো মতে বিশ্বাস করতে পারি না। আর নীলুর কাছ থেকে যত পারি আমি ততই রাইকে দূরে রাখবো, সেটাই আমার জন্য রায়ের জন্য ভালো হবে। ওদিকে অনির্বাণ বলতে থাকে যে দেখো নীলু, তুমি এসেছো এখানে ভালো আছে, ঠিক আছে, তুমি আমাদের সাথে ঘুরবে, খাবে দাবে সবই করবে, ঠিক আছে, কিন্তু তাই বলে তুমি প্লিজ কোথাও আমার পারমিশন ছাড়া রাইকে নিয়ে যাবে না। ওদিকে নীলু বলতে থাকে, কেন অনি দাদা ভাই, তোমার আমার উপর এখনও বিশ্বাস হয় না? আমি মানছি আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু সেই ভুলের যে কোনোদিনও ক্ষমা হয় না সেটা কি কোথাও লেখা আছে বলো তো? তুমি আমার বড় দাদা হিসেবে তোমার ছোটো বোনটাকে আরেকটা সুযোগ দিতে পারো না? ওদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আরও একটা সুযোগ দেওয়ার কথা হয়তো বা ভাবতাম, কিন্তু তুমি যদি ওই অপকর্মগুলো না করতে, কারণ তোমার যে ক্রাইমগুলো আছে না সেটা যদি তুমি অতীতে গিয়ে একবার দেখো না, তারপরে আর যাই হোক না কেন কোনো সুস্থ সবল মানুষই তোমার উপরে বিশ্বাস করতে চাইবে না। তখন নীলু কান্নার কাটি শুরু করে তার বলতে থাকে যে রাই দিদি ভাই, তবে কি আমি এখান থেকে চলে আসলে আমারই দোষ, আমার না বলে এখানে আসাটা একদমই উচিত হয়নি। আমি ভেবেছিলাম যে তোদেরকে সারপ্রাইজ দেবো, কিন্তু এটা যে এরকমভাবে ফ্লপ হয়ে যাবে আমি সেটা কোনো মতে কল্পনা করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।